বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 2021-2022 অর্থ বছরের জাতীয় বাজেট নিয়ে আজকের এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গুলশান থেকে, ঢাকার গুলশানের বাসা থেকে বাংলাদেশের শীর্ষ ট্রেড বডি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি BCCI এর সাবেক সভাপতি এবং বাংলাদেশ ইন্ডিয়া চেম্বারের সভাপতি মাতলুব আহমদ, এবং আমাদের সঙ্গে ফুলার রোড থেকে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সায়মা হক বিদিশা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ডক্টর সায়মা হক, আপনাকে বিশেষভাবে স্বাগত, প্রথম আপনি তৃতীয় মাত্রায়, সেজন্য মিস্টার মাতলুব আহমদ আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই বাজেট সম্পর্কে বাংলাদেশে SDG বাস্তবায়নের নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছিলেন যে রাস্তাটা বড় হয়েছে, বাংলাদেশের উন্নয়ন বোঝাতে গিয়ে তিনি বলছেন, কিন্তু সেই রাস্তার গাড়িতে যাত্রী তুলতে ভুলে গেছেন অর্থমন্ত্রী। পিছিয়ে পড়া মানুষেরা ওই গাড়ির যাত্রী হতে পারেননি। এতদিন ধরে যেসব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে তাতে শুধু রাস্তাই বড় হয়েছে, কিন্তু মানুষ তার সুফল পাচ্ছে না। মোটা দাগেই হচ্ছে তার বক্তব্য। আপনি কি মনে করেন, কেমন হলো আগামী অর্থ বছরের বাজেট? এটা বাজেট তো এবারে দেওয়া হয়েছে কোভিড-19 এর ভিতরে। বুঝতে হবে যে এমনিতেই চারদিকেই সমস্যা, তার মধ্যে সবারই তো আমাকে দাও এবারটা আওয়াজ বেশি। সরকার চেষ্টা করেছেন যে বেশিরভাগ মানুষকে স্যাটিসফাই করে বাজেটটা আগানোর জন্য। এখন বাজেটের দিকে তাকালে অনেকে কেউ নেগেটিভ গুলাও তুলে ধরতে পারেন, অনেকে পজিটিভ গুলাও তুলে ধরতে পারেন। যদি এবারে বাজেটটা দেখি, এটা স্পেশালিটি হচ্ছে এই বাজেটটা বড় বড় কোম্পানিদের দিকে যেমন তাকিয়েছে, বেকারদের দিকে তাকিয়েছে, ওমেন এন্টারপ্রেনারদের দিকে তাকিয়েছে, এমনকি প্রান্তিক ব্যবসায়ী আছে তাদের জন্য যাতে টাকা থাকে সেদিকেও তাকানো হয়েছে। যদি আমরা দেখি কোভিডকে ফাইট করার জন্য টাকা বরাদ্দ, সেটাও আছে। হেলথ সেক্টরকে প্রাধান্য দেওয়া, সেটাও আছে। সবচেয়ে বেশি আছে যে জীবন এবং জীবিকাকে সাথে নিয়ে যাতে বাংলাদেশে আমরা এখন ব্যবসা বাণিজ্য শিল্প করতে পারি এবং সবাইকে সাথে নিয়ে যাতে আমরা দেশকে গড়তে পারি, নিজেদেরকে সচল রাখতে পারি, সেদিকে খেয়াল করা হয়েছে। ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট বাজেট, কিন্তু আপনি যদি বাজেট রিয়াকশন দেখেন, অলমোস্ট এভরিবডি ইজ অ্যাপ্রিসিয়েটিং দ্য বাজেট। এবং এইবারে কিন্তু সরকারের চিন্তাধারা কিন্তু অনেকটা বদলিয়ে গেছে। তারা কিন্তু ওপেনলি বলছেন যে এইবার ড্রাইভিং সিটে থাকবে প্রাইভেট সেক্টর এবং তাদের মাধ্যমেই দেশকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে কনসেপ্ট যে ব্যবসা বাণিজ্য শিল্পকে আরেকটু প্রাধান্য দেওয়া, তাদের কাজগুলো যাতে করতে পারেন একটু সুশৃঙ্খলভাবে, তাদেরকে বেশি বেশি ভ্যাট ট্যাক্স দিয়ে বাধাগ্রস্ত না করে যদি তাদেরকে ট্যাক্স ভ্যাট কমিয়ে দিয়ে যে তাদের গুডসগুলো যাতে জনগণের কাছে আরেকটু সস্তায় পৌঁছাতে পারেন, সেদিকেও খেয়াল করতে হবে। আরেকটু লাস্টে বলতে পারি সেটা যে ইভেন কি আপনার যে এসকেলেশন অফ প্রাইস, যেটা আমরা 5.3-তে রাখার চেষ্টা হয়েছে, এখানেও কিন্তু দেখেন ইনফ্লেশনের পজিশনটা সবসময় সরকার কিন্তু এদিকেও খেয়াল রেখেছেন। ইনফ্লেশন যদি 5 to 6-এর মধ্যে থাকে, জনগণ কিন্তু সস্তাতে রিজনেবল প্রাইসে জিনিসপত্র কিনতে পারবে। কোভিডে অনেক দেশে ক্রাইসিস হয়ে গেছে খাবারের, কিন্তু দেখেন বাংলাদেশে কিন্তু আল্লাহর রহমতে এটা হতে দেওয়া হয় নাই। সেই জন্য এগ্রিকালচারকে সাপোর্ট দেওয়া হয়েছে। তো সব দিকে আমি মনে করি এই বাজেটটা খুব চিন্তিতভাবে হয়েছে এবং এটা শুধুমাত্র ব্যবসা বান্ধব নয়, জনগণ বান্ধবও হয়েছে। জি, আপনার সূচনা বক্তব্য শুনলাম। ডক্টর সায়মা হক, যেমনটা মিস্টার মাতলুব আহমেদ বলছিলেন যে এটা ব্যবসা বান্ধব নয়, জনবান্ধব হয়েছে। তবে ব্যবসা বান্ধব যে হয়েছে সে বিষয়ে ওনার কোনো ভিন্ন মত নেই, বরং সেখানটাতেই ফোকাস করা হয়েছে। সো আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আপনার কাছে কি মনে হয় বাজেটটা আসলে কেমন হলো? ব্যবসা বান্ধব বলতে গিয়ে কিন্তু অনেকে বলছেন যে এটি বড় বড় ব্যবসায়ীদের দিকেই নজরটা দেওয়া হয়েছে। ছোট ক্ষুদ্র ব্যবসায়ী তারা কিন্তু ওই বাসে আর গাড়ি বা ট্রেন যাই বলি না কেন তাতে কিন্তু উঠতে পারেননি। তো আপনার কাছ থেকে শুনতে চাই একজন অর্থনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন যে কেমন হচ্ছে বাজেট? যেমনটা মিস্টার মাতলুব আহমেদ বলছিলেন যে কেউই এবার বাজেট নিয়ে অখুশি না, খারাপ মন্তব্য করেননি। তো আপনি কি বলেন দেখি, আমি এবং উনি আমরা সবাই মিলে শুনি, দর্শকরা শুনবেন।
ধন্যবাদ। আমার মনে হয় যে প্রথমে আমাদের একটা বিষয় ভাবতে হবে, যেটা হচ্ছে যে আমি যখন বাজেট বক্তৃতাটা হাতে পাই তখন আমি সাধারণত যেটা করি একেবারে পেছনে প্রথমে চলে যাই, যে আমি একটু অ্যানেক্সটা দেখি। ওখানে যেটা আমি যদি দেখি তাহলে আপনিও যদি দেখেন তাহলে যেটা দেখবেন সেটা হচ্ছে যে চলতি অর্থ বছরের সাথে প্রস্তাবিত যে বাজেট, সেখানে যে কর জিডিপির যে অনুপাত, বাজেট ঘাটতির সাথে জিডিপির যে অনুপাত, মোটামুটি কিন্তু একই। সুতরাং সেটা দেখে যদি মোটা দাগে আমি বলি তাহলে বলা যেতে পারে যে এই বাজেটটা চলতি অর্থ বছরের যে বাজেট তার একটা ধারাবাহিকতা, এবং বলা যেতে পারে যে মোটামুটি ভাবে চলতি অর্থ বছরে যে ধরনের বড় বড় দাগে যে টার্গেট গুলো নেওয়া হয়েছিল সেগুলোর এক ধরনের কন্টিনিউয়েশনের মতো। তবে ভেতরে বেশ কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু সার্বিকভাবে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে বাজেটের যে দর্শন, সে দর্শনে খুব একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি। এখন হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে কেন দর্শনের পরিবর্তনের দরকার। দর্শনের পরিবর্তনটা দরকার কয়েকটা কারণে। একটি কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন সেটা হচ্ছে যে আজকে আমরা ১.৫ বছর যাবত করোনার সাথে আমরা যুদ্ধ করে যাচ্ছি। আবার সেটা যেমন একটা প্রেক্ষাপট, এবং এটা একটা অভূতপূর্ব একটা পরিস্থিতি। সুতরাং অভূতপূর্ব পরিস্থিতিতে একেবারে ভিন্ন আঙ্গিকে অভূতপূর্ব কিছু চিন্তা ভাবনা করাটা দরকার আছে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে করোনার আগেও কিন্তু বাজেট নিয়ে বিভিন্ন সময় আমরা কিন্তু বিভিন্ন ধরনের কথা বলে আসি। সেই বিষয়গুলো সময় থাকলে আমরা পরবর্তীতে আমি সেগুলোর বিষয়ে বলার সুযোগ থাকলে বলা যাবে। সেটা হচ্ছে বাজেটের বরাদ্দ, বাস্তবায়ন, এবং এটার সাথে সাথে আরো বেশ কিছু বিষয় আছে, সেগুলো আমরা হয়তো আলোচনা করব। তো এই দুটোকে যদি আমরা পাশাপাশি রাখি তখন কিন্তু একটা বিষয় আসে যে আমাদের আসলে বাজেটের আগে আমার আগের বক্তা যিনি ছিলেন তিনি ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে ওনার একটা প্রত্যাশা ছিল। আমি একজন অর্থনীতিবিদ হিসেবে আমার যেমন একটা প্রত্যাশা আছে, সাধারণ মানুষ আজকে রাস্তায় যিনি দিনমজুর তার একটা প্রত্যাশা আছে। এরপরে মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেটটা পেশ করলেন তখন সেই প্রত্যাশার সাথে আমাদের যে প্রাপ্তি, সেই প্রাপ্তি কারো কারো হয়তো খুব কাছাকাছি প্রাপ্তি পেয়ে হয়েছে, আবার কারো কারো হয়তো প্রত্যাশার সাথে প্রাপ্তির একটা ফারাক দেখা গেছে। এবং সেদিক দিয়ে যদি আমি বলি তাহলে আমার আগের বক্তা যিনি বললেন তিনি একজন ব্যবসায়ীর প্রতিনিধি হিসেবে, এবং ব্যবসায়ী হিসেবে তিনি যেটা দেখেছেন সেটা হচ্ছে যে ব্যবসা বান্ধব বাজেট, এবং সেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রীও বলেছেন। এবং ব্যবসাগুলোকে যেহেতু কোভিডকালীন সময়ে ব্যবসাগুলো কিছুটা চাপের মুখে ছিল, অর্থনীতির পুনরুদ্ধারটা জরুরি হয়ে দাঁড়িয়েছে, সেই কারণে একটা ব্যবসায়ীদেরকে স্বস্তি দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে কর ছাড়, কর অব্যাহতির মাধ্যমে। সেটার ক্ষেত্রে আমার মনে হয় সেটার ক্ষেত্রে আসলে খুব নেতিবাচক দিক দিয়ে সেটা দেখবার বিষয় নেই। তবে সার্বিক যে বিষয়টা সেটা হচ্ছে যে একজন সাধারণ মানুষের দৃষ্টিতে যদি আমি দেখি, কিংবা একজন অর্থনীতিবিদের দৃষ্টিতে যদি আমি দেখি, তখন আমার যে বিষয়টা সেটা হচ্ছে আজকে এই পর্যায়ে আমার আসলে অগ্রাধিকার গুলো কি। এই কথাটা বিভিন্ন ফোরামে বিভিন্ন সময় বলে আসে। সেটা হচ্ছে যে আজকে আমাদের অগ্রাধিকারের তালিকায় একেবারে প্রথমে চলে এসেছে কিন্তু আমাদের জনগণের স্বাস্থ্য সুরক্ষা। আরেকটা যেটা এসেছে সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তার বিষয়টা। আর তৃতীয় যেটা এসেছে সেটা হচ্ছে, এটা আমি হয়তো ব্যক্তিগতভাবে আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার কাছে এটা আরো বেশি জরুরি মনে হয়েছে, একজন মা হিসেবে আমার কাছে জরুরি মনে হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। কারণ গত বছর যখন এই সময় বাজেট নিয়ে কথা বলছিলাম তখন শিক্ষা নিয়ে যে ধরনের কথাবার্তা আমরা বলছিলাম, আমরা কিন্তু খুব বেশি কথাবার্তা তখন বলিনি, কিন্তু এখন বলতে হচ্ছে, কারণ ছেলে মেয়েদের কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হয়ে গেছে সময়ের সাপেক্ষে। তো এই তিনটাকে যদি আমাদের অগ্রাধিকার রাখি মোটা দাগে, তখন আমাদের যে বিষয়টি জরুরি সেটা হচ্ছে যে করোনা ভাইরাসকে কেন্দ্র করে আমাদের কর্মসংস্থান, দারিদ্র বিমোচন, এই দুটো বিষয়, এবং তারপরে সামগ্রিকভাবে আমরা যদি বলি অর্থনৈতিক পুনরুদ্ধার, ব্যবসার পুনরুদ্ধার, সেই বিষয়টি। সুতরাং সাধারণ মানুষের দৃষ্টিতে বা একজন অর্থনীতিবিদের দৃষ্টিতে যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো যে সার্বিকভাবে বাজেটের ক্ষেত্রে কিছু কিছু ইতিবাচক দিক অবশ্যই রয়েছে, এবং আমি বলবো যে ছোট ছোট বেশ কিছু পদক্ষেপ আছে, সেখানে কিন্তু প্রশংসার দাবিদার মাননীয় অর্থমন্ত্রী। তবে কিছু প্রত্যাশা এবং প্রাপ্তির সাথে যে ফারাকটা, বেশ কিছু জায়গায় আমাদের যে আশা ছিল যে কর্মসংস্থানের ক্ষেত্রে এক ধরনের রোড ম্যাপ থাকবে, এক ধরনের কর্ম পরিকল্পনা থাকবে, এবং সেটার পাশাপাশি
খাদ্য নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনের বিষয় যেটি আছে সেই বিষয়ে একটা বড় ধরনের পদক্ষেপ থাকবে, এবং নতুন যারা দরিদ্র হয়েছেন তাদেরকে চিন্তা করে, কর্মসংস্থানকে চিন্তা করে সে ঘিরে একটা বড় ধরনের কিন্তু বেশ কিছু বরাদ্দ থাকবে, কর্মপরিকল্পনা থাকবে, সংস্কারের ব্যাপারগুলো থাকবে। সেই জায়গাটাতে আমি বলবো যে কিছুটা আমি আশাহত হয়েছি, এবং সেখানে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার সাথে সাথে মিলিয়ে কিন্তু আমাদের প্রাপ্তিটা ঘটে। এখন আমরা অপেক্ষা করছি যে মাননীয় অর্থমন্ত্রী সবার সাথে বসেন, কথা বলেন, এবং তারপরে যদি আমরা কিছুটা প্রতিফলনও যদি দেখতে পাই যে যখন বাজেট পাস হবে, সেই বিষয়টাই এখন একটা দেখবার বিষয়। সেই জায়গায় আপনি খানিকটা আশাবাদী এখন মনে হচ্ছে। আশা তো করতে দোষ নেই, এখন আশা করব, বলবো, তারপরে যদি তার দু একটা জায়গাতেও যদি আমরা দেখি ইতিবাচক পরিবর্তন হয়েছে, সেটাই আমাদের আশার বিষয়। জি, মিস্টার মাতলুব আহমদ, আপনি শুনছিলেন ডক্টর সাইমা হকের কথা। জি তো জি আপনার কাছ থেকে শুনতে চাই, উনি যেটি বলছেন যে ব্যবসা বান্ধব হয়েছে, অর্থনীতি পুনরুদ্ধারের জন্য এটা জরুরি হয়ে পড়েছিল, কিন্তু মূল জায়গা যেটি আমরা যদি দেখি যে এটি প্রধানমন্ত্রী শিরোনামও যেই বিষয়কে কেন্দ্র করেছেন, কিন্তু বাজেটটি অনেক অর্থনীতিবিদ বলছেন যে কোভিড ফোকাসড হয়নি আসলে, এবং শিক্ষা স্বাস্থ্য যেমনটা ডক্টর সাইমা হক বলছিলেন সেটি জোর দেন। এবং আপনার ক্ষেত্রে আপনি একজন উদ্যোক্তা হিসেবে যদি আপনার কাছ থেকেও জানতে চাই, যে উনি বলছিলেন যে কর্মসংস্থানের কিন্তু কোনো কিভাবে হবে তার কোনো দিক নির্দেশনা নেই, কর্মসংস্থান হতে হলে বিনিয়োগ দরকার হবে, বিনিয়োগ পরিস্থিতি খুব একটা সুখকর নয়, স্বস্তিকর নয় বলে অর্থনীতিবিদরা বলেন, আপনি হয়তো ভিন্ন মত পোষণ করবেন। সো সব মিলিয়ে একটু শুনতে চাই আপনার কাছে। এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কথা তিনি বলছিলেন, এবং সেখানটা তো দেখা যায় যে একটা বড় গোষ্ঠীকে কিন্তু, বিশেষ করে নতুন দরিদ্র যারা হয়েছে এই কোভিড কালে, তারা কিন্তু সেই নিরাপত্তা বেষ্টনীর সুবিধার আওতার মধ্যে পড়ছেন না, তাদেরকে বিবেচনার মধ্যেই নেওয়া হয়নি। ওকে, ফার্স্ট অফ অল আমি বলবো যে ডক্টর সাইমা যে অ্যানালিসিস গুলো করছেন, শি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট ফ্রম দ্য ইকোনমিক পয়েন্ট অফ ভিউ। একটা ইকোনমিস্ট হিসাবে উনি যেভাবে বিশ্লেষণ করছেন, সুন্দর বিশ্লেষণ হচ্ছে। খালি খেয়াল করতে হবে যে আসলে কি এর ভিতরে উনি দিয়েছেন কিনা, কারণ আমরা তো ব্যবসা বাণিজ্য শিল্প করি। আমরা দেখতে পেরেছি যখন তারা ইম্পোর্ট ডিউটি ট্যাক্স কমায় দেয় কিংবা ভ্যাট কমায় দেয়, আমরা কিন্তু সেটা আমাদের প্রাইসে রিফ্লেকশন হয় এবং সেটা দামটা নেমে যায়। এবং যখন পেঁয়াজের যে ডিউটি বাড়ায় দেয় 100%, পেঁয়াজ কিন্তু বাজারে 100% দাম বেড়ে যাবে। আমরা ব্যবসায়ীরা কিন্তু ওই মার্জিন কিন্তু মোটামুটি একই থাকে। তো যখন সরকার কিছু কমিয়ে দেয়, সবাই হয়তো মনে করে যে ব্যবসায়ী বোধ আরো লাভবান হলো। না, আমাদের যেটা লাভ হয় সেটা হলো আমাদের কোয়ান্টিটি বেড়ে যায়। সো কোয়ান্টিটি যখন ইনক্রিজ করে তখন আমার ওভারহেড কস্ট কিছু কমে আসে। আদারওয়াইজ উই নর্মালি পাস অন অল দিস বেনিফিটস টু দি কাস্টমার। সেজন্য আমি প্রথমেই বলেছিলাম যে বাজেটটা কিন্তু জনবান্ধব হয়েছে। এখন যদি আমরা দেখি যে খাদ্যের ব্যাপারে ওনারা কি করেছেন, এগ্রিকালচারের উপরে সব রকম মানে সাপোর্ট দেওয়া হয়েছে, সেখানে ট্যাক্স ফ্রি করা হয়েছে। এগ্রিকালচার মেশিনারি উপরে আমাদের এনকারেজ করছেন যে এখানে মেশিনারি তৈরি করো, এগ্রিকালচার যদি বাইরের থেকে আনতে হয় মেশিন, ধান কাটা মেশিন, ওই কাটা মেশিন, এগুলো কিন্তু ডিউটি একেবারেই কমিয়ে দেওয়া হয়েছে এবং এনকারেজ করা হয়েছে। সেজন্য এই এগ্রিকালচারটা যেটা আমাদের কোভিডের শিক্ষা দিয়েছিল, যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচারের দুটো জায়গাতে স্টেজ দিলে ওই কোম্পানি কোনোদিনই না খেয়ে মরবে না, ওই দেশটা না খেয়ে মরবে না। তো এখানে কিন্তু আমাদের সেটা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। এগ্রিকালচারের উপরে হিউজ ভাবে সাপোর্ট দেওয়া হয়েছে, আবার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতেও সাপোর্ট দেওয়া হয়েছে। এমনকি ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতে যদি এয়ার কন্ডিশন, কিচেন ইকুইপমেন্টস, এইগুলো যেগুলো ওনারা ব্যবহার করেন, সবাই ব্যবহার করি আমরা, এইগুলো কিন্তু দাম কমে আসবে, বিকজ এটার উপরে যেসব বাধা ছিল বা ডিউটি ছিল সেগুলো কমিয়ে দেওয়া হয়েছে। এগেইন যদি আমি অন্যদিকে আসি, শিক্ষার দিকে আসি বা এমপ্লয়মেন্টের দিকে একটু বলি। এখন এমপ্লয়মেন্টের ব্যাপারে এবারে বাজেটে আমরা যেমন বলি সবসময়, আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে আর চাকরি নয় ব্যবসা, দ্যাট ইজ সেলফ এমপ্লয়মেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন কিন্তু চাকরির দিকে না তাকিয়ে সেলফ এমপ্লয়মেন্টের দিকে উনি ঝুঁকছেন। এবং এবারের বাজেটে আপনি দেখবেন যারা সেলফ এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য কোনো বিজনেস বা কিছু ডেভেলপমেন্ট এগিয়ে দেবেন, সরকার সেখানেও সাহায্য করার জন্য এগিয়ে আসছেন। তার মানে কি, দ্য হোল বাজেট এটা কিন্তু এমপ্লয়মেন্টকে জেনারেশন করার জন্য, মানুষকে কর্মমুখী করার জন্য এই বাজেটটা কিন্তু তৈরি করা হচ্ছে। এখন চাকরি কতজনকে দিবেন, কিন্তু ব্যবসা সবাই করতে পারবে। তার রেজাল্ট কিন্তু আমি এই কোভিডে দেখতে পেয়েছি।
আমাদের ছোট একটা পিকআপ আছে নীল ধরনের টাটা এস, এটা কিন্তু আমি দেখতে পেয়েছি যে ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস এরা কিন্তু এসব কিনে আশেপাশের থেকে তারা সবজি মাছ এগুলো কিন্তু নিয়ে এসে শহরে লোক দিয়ে বিক্রি করতেছে। এবং অনেকে আছে আমি দেখেছি এখন তারা ক্যাপসিকাম প্রোডাকশন করছেন, ছোট ছোট এগ্রিকালচারে চলে গেছেন। তো এখন আগে যেমন ইউনিভার্সিটি থেকে বেরিয়ে সবাই বলতো আমি কোন কোম্পানিতে কাজ করব, এখন সেই কোম্পানিতে কাজ করে হয়তো সে কত বেতন পাবে, বাট দে আর নাও অপটিং ফর সেলফ এমপ্লয়মেন্ট। এবং আমাদের মতো কোম্পানি আরো অনেকে আছেন, তারা কিন্তু তাদেরকে এইটা এগিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু কাজ করছি। সেই জন্য এমপ্লয়মেন্টের ব্যাপারে আমি মনে করি এবারের বাজেট কিন্তু বেশ শক্তিশালীভাবে একটা তার প্রতিফলনটা আমরা দেখতে পেয়েছি। এখন যদি আমরা এতে যাই, শিক্ষাতে যাই, শিক্ষার বিষয়টা এটা অ্যাকচুয়ালি ডক্টর দীপু মনি এটা নিয়ে কদিন আগেও বক্তব্য রেখেছেন। শিক্ষাটা এই যে আমাদের যদি বাচ্চাদেরকে ওখানে দিয়ে পাঠিয়ে দিতাম আগে, তাহলে কিন্তু ওদেরও কোভিড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। সো এটা কিন্তু ওভারঅল বাপ মাদেরকেও সেফ রাখছে, বাচ্চাদেরকেও সেফ রেখেছে বাই নট সেন্ডিং ইট টু দি স্কুল। কিন্তু ডক্টর সাইমা ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আর কতদিন তাদেরকে তো এখন এডুকেশনে আনতেই হবে, নর্মাল ফর্মাল এডুকেশন আনতেই হবে। অনলাইনে একটা 6 বছর 7 বছর 8 বছরের বাচ্চা কি শিখবে? তো কম্পিউটার সামনে বসানোই যায় না। শি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। এই জন্য এখন যেটা আমি মনে করি যে ইউনিভার্সিটি শুরু করে কলেজ স্কুল এদের যা ভ্যাকসিনেশন গুলো প্রায়োরিটি দিতে হবে, ওদেরকে নামায় দিতে হবে স্কুলে, এবং সেটা আমাদের যত সম্ভব তাড়াতাড়ি, ডক্টর সাইমা ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, যত সম্ভব তাড়াতাড়ি এডুকেশন আমাদের শুরু করে দিতে হবে। এবং এই এডুকেশনটা না হওয়াতে আমাদের একটা জেনারেশনে গ্যাপ পড়ে যাচ্ছে। এটা কিন্তু আমাদের টোটাল নেশনের উপর একটা চাপ আসবে, এটা কিন্তু গভর্নমেন্ট ভালো করেই জানে। যার জন্য এবারে সব ফোকাস মনে দেওয়া হচ্ছে যে আমাদের কিভাবে স্কুলটা তাড়াতাড়ি খোলা যায়, কি করে এক্সামিনেশন গুলো নেওয়া যায়, এই 1.5 বছরটা কিভাবে মেকআপ করা যায়, এগুলো নিয়ে কিন্তু সরকারের অনেক আলাপ আলোচনা হচ্ছে। এবং কিন্তু এখানে ডেফিনেটলি এখানে মিস্টার মাতলুব আহমেদ, প্রাইভেট সেক্টরে যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোর কর বাড়িয়ে দেওয়া হচ্ছে 15%। আপনি কি মনে করেন সেটি শিক্ষা সম্প্রসারণে সহায়তা করবে না সংকুচিত করবে? কয়েকটা জায়গায় আমার মনে হয় কিছু রিভিশন দরকার। যেমন সবচেয়ে আগে হলো কম্পিউটার অ্যান্ড কম্পিউটার পার্টস, এগুলো কিন্তু আমরা এখনো সেলফ সাফিসিয়েন্ট না। আর ডিজিটাল বাংলাদেশের সাথে কিন্তু কম্পিউটার এতপ্রতভাবে জড়িত, সেখানে আমি মনে করি সরকার একটু রিভিশন চিন্তা করা উচিত। আরেকটা পার্ট হচ্ছে এডুকেশনের উপরে এখন ট্যাক্স ভ্যাট দেওয়ার সময় আসছে কি আসে নাই। ওনারা হয়তো দেখছেন যে প্রাইভেট সেক্টরে বিশাল বিশাল ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে, হাজারে হাজার ছাত্র পড়তেছে, তাহলে নিশ্চয়ই বিকাম অ্যান এরিয়া যেখানে ট্যাক্স নেওয়া যায়, কারণ ওনারা তো এগুলো খেয়াল করেন যে কোথা থেকে কিছু ট্যাক্স আনা যায়। বাট ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট যে আমার মনে হয় আরো 2-4-5 বছর সময় দেওয়া উচিত, কারণ ওনারা কিন্তু অলরেডি ঢাকার থেকে সরে গিয়ে ঢাকার আশেপাশে বড় বড় ক্যাম্পাস করছেন। দোজ আর এক্সপেন্সিভ, এবং এক্সপেন্সটা এটা সরকারি করতে হচ্ছে না, প্রাইভেট সেক্টর করছে, এবং তাদেরকে এই সুযোগটা দেওয়া উচিত। ইট ইজ টু আর্লি টু ট্যাক্স দেম, অফকোর্স একদিন ট্যাক্স করতে হবে, বাট ওইটা আমার কাছে মনে হয় হয়তো আরো 2-4-5 বছর সময়টা দিলে, তাহলে এই যে আমাদের কোয়ালিটি এডুকেশন আমরা পাচ্ছিলাম, ছাত্রছাত্রীরা দূরে গিয়ে ঠিক মতো লেখাপড়া করে আবার শহরে আসছে। এবং আমি দেখেছি কয়েকদিন আগে একটু ঢাকার আশেপাশে প্রায় অনেক বড় মানে যে বিগ ইউনিভার্সিটি, আমাদের ওনার যে বিদেশি ইউনিভার্সিটির মতো লাগে, দে হ্যাভ ডান রিয়েলি ওয়েল। তো আমি মনে করি যে এইটা কন্টিনিউ করতে দেওয়া উচিত, তাদেরকে ট্যাক্স করে নিরুৎসাহিত করা এখনো সময় আসছে বলে মনে হয় না। ডক্টর সাইমা হক, শুনছিলেন আপনি? জি, আমি যদি একেবারে শেষের বক্তব্যটাকে নিয়ে প্রথমে শুরু করি, কারণ যেহেতু শিক্ষক হিসেবে ছাত্রদের সাথে আমরা সবসময় ওঠা বসা আছে, তো যে বিষয়টা সেটা হচ্ছে যে স্বাস্থ্যগত ঝুঁকিটাকে অবশ্যই উপেক্ষা করার কোনো এ বিষয়ে কোনো দ্বিরুক্তি নেই। হ্যাঁ,
কিন্তু আমি দুটো বিষয় বলবো, যে তাহলে আমরা যদি অন্যান্য উন্নত বিশ্বের দেশগুলোর সাথে আমরা চিন্তা করি, উন্নত বিশ্বের দেশগুলোতেও কিন্তু, এমনকি ভারতে এই ধরনের সিচুয়েশন এখন দ্বিতীয় ঢেউয়ের আগেও যদি আমরা দেখি, তখনও কিন্তু আমরা যেটা দেখেছি যে অনলাইনে কিন্তু সব চলছে। সুতরাং অনলাইনে যা চলছে সেটার ব্যাপারে কিন্তু আমাদের যে বড় ধরনের একটা রিজার্ভেশন আছে সেটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনলাইন কার্যক্রমটা যেভাবে চলছে সেটার ক্ষেত্রে একটা বড় সমস্যা, যেটা হয়তো আজকে কানাডার ছেলে মেয়েদের ক্ষেত্রে যেটা সমস্যা না, সেটা আমাদের ক্ষেত্রে সমস্যা, সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইড। এবং এই ডিজিটাল ডিভাইডের বিষয়টা আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা আমরা দেখতে পাচ্ছি যে এটা কতটা ক্রুড ভাবে একটা বৈষম্য তৈরি করে দিচ্ছে, যে একটা শহরের ছেলের সাথে একটা গ্রামের ছেলে মেয়েদের। তো এই বিষয়টাকে ট্যাকেল করবার জন্য আমরা জানি যে বাজেট বক্তৃতাও যদি আপনি দেখেন, কিছু কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, উদ্যোগ যে একেবারে না হয়নি তা না, তবে সার্বিকভাবে আপনি যদি দেখেন যে আমাদের যে চাহিদা এবং এই পুরো যে ডিজিটাল ডিভাইডের যে ব্যাপকতা, সেই ব্যাপকতাটা কিন্তু অ্যাড্রেস করবার জন্য খুব বড় দিক নির্দেশনা, বড় ধরনের বরাদ্দ এবং বড় ধরনের প্রকল্প সেই রকম কিন্তু আমরা দেখিনি। কিছু কিছু ছোট ছোট ইনসাইট আছে, কিছু কিছু ছোট দিক নির্দেশনা আছে। এবং এক্ষেত্রে আমি যেটা বলবো যে আমরা যখন অনলাইন পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করছি, তখন আমাদের মধ্যে এক ধরনের কিন্তু একটা আশঙ্কা কাজ করছে, শঙ্কা কাজ করছে ছেলে মেয়েদের মধ্যে, যে ইন্টারনেটের যারা একেবারে গ্রামে বসে, অনেকে বলে যে নদীর পাড়ে যদি আমরা থাকি তাহলে আমাদের ইন্টারনেটের স্পিডটা ঠিক থাকে। তো তাদের কথা যদি আমরা চিন্তা করি, আমরা তো আসলে শিক্ষাকে তো আমরা একেবারে সবার ধনী দরিদ্র নির্বিশেষে যেন শিক্ষাটা পায়। তো এই ডিজিটাল ডিভাইডটা এবং এই ডিজিটাল ডিভাইডের যে আশঙ্কা, সেটা হচ্ছে যে একেবারে দরিদ্র পরিবারের যারা আছে, নতুন করে যারা দরিদ্র হয়ে যাচ্ছেন, এবং আমরা ইউনিসেফ এবং বিভিন্ন জায়গার বিভিন্ন তথ্য উপাত্ততেও কিন্তু দেখছি যে সেখানে কিন্তু একটা ঝরে পড়ার একটা আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে। একেবারে প্রাথমিক পর্যায়ে, মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়া, কম বয়সে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া, এবং উচ্চ পর্যায়ে বা উচ্চ শিক্ষা পর্যায়ে যেটা ডিজিটাল ডিভাইডের জন্য অনেকেই ক্লাস করতে না পেরে পিছিয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু একটা মানে এই বিষয়গুলো শুধু শর্ট টার্মে স্বল্প মেয়াদে সমস্যা হিসেবে চিন্তা করলে হবে না, এটা দীর্ঘমেয়াদে একটা বড় ধরনের ইমপ্লিকেশন আছে। এই বিষয়টাকে খুব জোরে সোরে বাজেটে আসার দরকার ছিল বলে আমি মনে করি। আর ব্যক্তি খাতে যে বিশ্ববিদ্যালয়গুলোর উপরে যে করের কথা আপনি বলছেন, সেখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন কিন্তু আমাদের বিষয়টা এরকম না যে ব্যক্তি খাতে যারা আছে তারা যে কর দিচ্ছে, তারা ব্যক্তি খাতে শুধুমাত্র এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে শুধুমাত্র খুব কোটিপতি ছেলে মেয়েরাই করছে, তা কিন্তু না। খুব সাধারণ ছেলে মেয়েদেরও কিন্তু আমরা দেখেছি যে অনেকেই কিন্তু আসলে একজন কৃষকের ছেলেও তিনি চান যে তার ছেলেটা বা মেয়েটা সে একটা ভালো জায়গায় জায়গা জমি বিক্রি করে জায়গা জমি ডিগ্রি করে এটা করছে। শুধু আর যেটা হয় এই সমস্ত ক্ষেত্রে ট্যাক্স দিলে যেটা হয় কি, এই ধরনের ভ্যাট গুলো কিন্তু খুব বেশি দেখা যায়, যেটা আমরা সবসময় আমরা অর্থনীতিতে দেখি, যেটা কনজিউমারের উপর পড়ে যায়, অর্থাৎ দেখা যাবে বেতনের উপরে ট্যাক্সটা শিফট হয়ে যাবে। এই আশঙ্কাটা কিন্তু আছে। ট্যাক্স অবশ্যই আমি এটা মানছি যে সরকারের আসলে ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু যেহেতু বেশ কিছু জায়গায় ছাড় দেওয়া হয়েছে, সুতরাং অন্য জায়গা থেকে তো ট্যাক্স আরো বাড়াতে হবে। সম্ভবত এটা সঠিক জায়গা না। আপনার নিশ্চয়ই স্মরণ আছে যে কয়েক বছর আগে ভ্যাট নিয়ে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা আন্দোলন করছিল। তো এবার কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ বলেই কি এই করটা চাপিয়ে দেওয়া হলো কিনা, মানে খোলা থাকলে হয়তো করটা চাপানো হতো না, ব্যাপারটা কি এরকম মনে হয়? এটা আমার মনে হয় যে এটা তখন হয়তো আন্দোলন করার জন্য হয়নি, এখন হয়তো দেখা যাচ্ছে যে বন্ধ বা খোলার সাথে বোধহয় সম্পর্কিত নয়, যে তখন যেটা হয়নি সুতরাং মানুষের সাময়িকভাবে জিনিসটা বন্ধ ছিল, কিন্তু এখন আবার যেহেতু পুরো প্রসেসটা আবার চোখের সামনে চলে এসেছে, আমরা এখন জানি না, হয়তো কিছুদিন পরে আমরা দেখবো যে যখন এই বিষয়গুলো নিয়ে আরো তর্ক বিতর্ক শুরু হবে, তখন হয়তো আমরা দেখতেও পারি যে ছেলে মেয়েরা আসলে এটার বিষয়ে আন্দোলন করছে। কারণ এখনো কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আমি যতদূর জানি সেই রকম কোনো নির্দেশনা বা তারা ছেলেমেয়েরা কিন্তু এখনো
তাদের বেতনের মধ্যে রিফ্লেকশনটা এখনো দেখতে পাচ্ছে না। যখন দেখতে পাবে তখন কিন্তু বিষয়টা নিয়ে একটা চিন্তা ভাবনা করার ব্যাপার আছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে কর আসলে বাড়ানোর কিন্তু বেশ কিছু ফাঁকফোকর আছে, সেখান দিয়ে কিন্তু বাড়ানো যেতে পারে। আরেকটা কথা আমি একটু বলতে চাচ্ছি, একটু ছোট করেই বলি, সেটা হচ্ছে কর্মসংস্থানের বিষয়টা। আমি আমার বক্তব্যের প্রথমেই কিন্তু একটা জিনিস বলেছিলাম যে ছোট ছোট কিন্তু কিছু প্রণোদনা রয়েছে এবং ছোট ছোট কিন্তু ইনিশিয়েটিভ রয়েছে, যেটা আমি বলবো যে ব্যষ্টিক পর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে, যেটা আমাদের ব্যবসাগুলোকে একটু স্বস্তি দিতে এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের সহায়তা করবে। যেমন আপনি যদি ব্যবসার, যেটা এই ধরনের চিন্তাটা অনেকটা এই ধরনের, যে অ্যাজাম্পশনটা যেটা অনেকটা এই ধরনের, যে ব্যবসাগুলো যদি ভালো করে তাহলে কর্মসংস্থান হবে এবং কর্মসংস্থানের মাধ্যমে মানুষের সার্বিক অবস্থার পরিবর্তন হবে। তবে এই যে লিঙ্কেজটা, আমি আসলে মূলত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই লিঙ্কেজটা কিন্তু একটু পরোক্ষ, এটা কিন্তু প্রত্যক্ষ না। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে কয়েকটা বিষয়, যে এই লিঙ্কেজটাকে যদি সঠিকভাবে কাজ করতে হয় তাহলে একটা বিষয় হচ্ছে যে যে কর্মসংস্থানটা, যদি আমরা বড় শিল্পকে নিয়ে চিন্তা করি, কর্মসংস্থানটা আসলে শ্রমঘন জায়গায় হচ্ছে কিনা সেটা দেখার বিষয় আছে। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমাদের ব্যবসায় কিন্তু শুধু ছাড় দিলেই হবে না, আমাদের কিন্তু মতলুব আহমেদ ভাই উনি খুব ভালো করেই জানেন যে আমাদের ব্যবসা করতে কিন্তু বড় ধরনের বেশ কিছু সমস্যা আছে, আমলাতান্ত্রিক জটিলতা বলেন, অবকাঠামোগত সমস্যা বলেন। ওনারা এই খাতে কাজ করে যাচ্ছেন, ওনারা নিশ্চয়ই এই সমস্যাগুলোর প্রতিদিনই এই সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে। সেই দিক দিয়ে যদি আমরা তাকাই, তখন এই ধরনের সমস্যাগুলো যতদিন থাকবে থাকবে তো হয়তো কিছুটা অবশ্যই, কিন্তু এই ধরনের সমস্যার যে প্রকোপ, সেটা নিয়ে আমরা আমাদের একটা নতুন উদ্যোক্তা তৈরি হওয়া বা নতুন উদ্যোক্তা একটা উদ্ভাবনী কোনো চিন্তাধারায় নতুন এক ধরনের একটা পণ্য তৈরি করা, নতুন ধরনের বিনিয়োগ করা, সেটা কিন্তু খুব একটা সহজ হবে না যতদিন পর্যন্ত ব্যবসা সহজীকরণের সূচকগুলোর ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের বড় ধরনের পরিবর্তন আসবে না। আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এবং সেই ক্ষেত্রে যদি আমি বলি, যেমন একটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ আমাদের যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে, আপনি কৃষি খাতের কথা বলছেন, আমি অবশ্যই এটাও আমাদের আলোচনার মধ্যে থাকা উচিত, যে কৃষির ক্ষেত্রে আমরা দেখেছি যে বেশ ভালো কয়েকটা ইনিশিয়েটিভ আছে, কিন্তু এখানে যেমন একটা জিনিস যে এগ্রিকালচারের খাতে যে কৃষি খাতে উদ্যোক্তারা যদি বিনিয়োগ করতে চান, তাদের 10 বছর মেয়াদী একটা কর্মকুফের একটা সুবিধা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা অবশ্যই আমি মনে করি যে এটা সাহায্য করবে, কিন্তু আমাদের যে কাঠামোগত সমস্যাগুলো আছে নতুন করে ব্যবসা করতে, বিশেষ করে নতুন উদ্যোক্তা, আজকে মতুল আহমেদ সাহেবরা ওনারা অনেক বছর ধরে যেহেতু আপনারা ব্যবসা করছেন, আপনারা ইনিশিয়াল পর্যায়ে আপনারা স্ট্রাগল করে, আপনারা সংগ্রাম করে আজকে এই অবস্থায় আছেন। যখন এখন নতুন যে ছেলে মেয়েটা ব্যবসা করতে চাইবে, তার জন্য কিন্তু ব্যবসা করার যে কাঠামোগত সমস্যাগুলো আছে সেগুলোকে ডিল করা কিন্তু এত সহজ না। আর তৃতীয় যেটা বলতে চাচ্ছি, অনেক ক্ষেত্রেই যেটা হয়, সবসময় হয় সেটা বলবো না, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো অনেকেই দেখা যায় যে নতুন করে, যারা আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে আমাদের ব্যাংকিং খাতে বড় ধরনের ঋণ খেলাপির বিষয়গুলো রয়েছে, এবং এই সমস্ত ক্ষেত্রে যারা সংশ্লিষ্ট তারা যেটা দেখা যায় যে ব্যাংকিং খাত থেকে ঋণ নেবে, কর-ছাড়ের সুবিধাগুলো নেবে, কিন্তু তার পরবর্তীতে কি শ্রমঘন একটা জায়গায় কর্মসংস্থান তৈরি করে এবং শ্রমিকদের অধিকারকে, ন্যায্য অধিকারকে তাদের চিন্তা ভাবনার মধ্যে রেখে, তাদের কর্ম পরিকল্পনার মধ্যে রেখে কর্মসংস্থান তৈরি করবে কিনা, সেই বিষয়টা কিন্তু একেবারেই পরিষ্কার নেই। এবং অনেক ক্ষেত্রে আমাদের দেশের মতো দেশে যেটা দেখা যায় যে সুবিধাগুলো হয়তো তারা পাচ্ছে, কিন্তু সেই সুবিধাগুলোর যে সুবিধা সাধারণ মানুষ পাচ্ছে কিনা সেটার ক্ষেত্রে কিন্তু সবসময় দেখা যায় যে একটা অস্বচ্ছতা থাকে, এবং এই পরোক্ষভাবে যে সাহায্য করার যে বিষয়টা, সেটাতে কিছু হয়তো সুবিধা হবে, কিন্তু সার্বিকভাবে যেটা দরকার ছিল, আমি জাস্ট একটা সেন্টেন্স বলে এখানে শেষ করব, সেটা হচ্ছে যে এই করোনার কারণে মানুষের কি ধরনের অভিঘাত হয়েছে, কোন কোন খাতে অভিঘাত হয়েছে, মানুষের কি ধরনের কাজ হারিয়েছে, আমরা নিজেরা ছোট ছোট কিছু গবেষণা করেছি। তারপরে করোনার আগেও কিছু কাঠামোগত সমস্যা রয়েছে, চতুর্থ শিল্প বিপ্লবের বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে, অটোমেশনের চ্যালেঞ্জ রয়েছে, তরুণ বেকারত্বের সমস্যা রয়েছে, এগুলোকে কেন্দ্র করে
এই বছরে চলতি বাজেটে এবং আগামী বাজেটে যে ধরনের কর্মপরিকল্পনা বা ইনিশিয়েটিভ উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো আসলে কতগুলো চাকরি জোগাড় করতে পারবে, কতগুলো চাকরি দিতে পারবে, বা কতগুলো ক্ষেত্রে স্বনিয়োজিত কাজে কি ধরনের একটা এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে পারবে, এবং তারপরে যে ফারাকটা থাকবে সেই ফারাকটা পূরণ করবার জন্য পরবর্তী অর্থ বছরে যে কি করা হবে, এই ধরনের কর্ম পরিকল্পনা থাকলে ভালো হতো, সুবিধা হতো। এবং এটার আমাদের একটা প্রত্যাশা ছিল। আমি আসলে শ্রম অর্থনীতি নিয়ে কাজ করি, সুতরাং আমি কর্মসংস্থানের বিষয়টা সবসময় আমার মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে আসলে খুব প্রত্যক্ষ। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, যে একটা সময় ছিল তরুণদের জন্য একটা স্টার্ট আপ ক্যাপিটালের জন্য একটা বরাদ্দ ছিল, এটা বোধহয় 2009 সালে ছিল, তো এই 2019 সালে ছিল। তো এই ধরনের বেশ কিছু কিন্তু উদ্যোগ রয়েছে, এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে কর্মসংস্থান বান্ধব করে এই যে বস্তি এলাকায় যেসব মানুষ কাজ হারিয়েছে তাদেরকে কর্মসংস্থানে ফিরিয়ে নিয়ে আসা, এবং এই ধরনের উদ্যোগগুলো একেবারে নিম্ন আয়ের মধ্যম আয়ের মানুষ যারা রয়েছে তাদেরকে কর্মসংস্থান ফিরিয়ে দেওয়ার বিষয়টা। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে স্বনিয়োজিত কাজের বিষয়টা, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে স্বনিয়োজিত কাজের বিষয়টা অসম্ভব জরুরি আমাদের জন্য। তবে এখানে মনে রাখতে হবে যে করোনার অবস্থায় আমরা যখন চিন্তা করছি, আমরা যখন কথা বলছি, তখন কিন্তু স্বনিয়োজিত কাজের একটা বিষয় রয়েছে। এটা তো বেশিরভাগ ক্ষেত্রে ছোট ছোট স্বনিয়োজিত কাজগুলোতে বড় ধরনের কিন্তু ঝুঁকি থাকে, এবং এটা কিন্তু খুব অনেক ক্ষেত্রে কিন্তু চাহিদা সংশ্লিষ্ট। চাহিদার কিন্তু এক্সপ্যানশন হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু ঝুঁকি থাকে এবং এটা কিন্তু অনানুষ্ঠানিক। সেই কারণে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখা জরুরি বলে। মিস্টার মাতলুব আহমদ, শুনছিলেন আপনি? জি, একটি বিষয়, যেমন এই যে কর্পোরেট, যে কারণে আপনারা অনেকে সন্তুষ্ট, কর্পোরেট কর কমানো হয়েছে, কিন্তু ক্ষুদ্র মাঝারি শিল্প, প্রান্তিক উদ্যোক্তা, তাদের সহায়তা দেওয়ার জন্য তেমন কোনো উদ্যোগ নেই। এবং ডক্টর সাইমাও যেমনটা বলছিলেন যে হয়তো শুধু কর কমালিতে হবে না, ব্যবসা সহজীকরণ করতে হবে, যে কারণে এখন নতুন যারা ব্যবসা করতে আসবে তাদের আসলে তাদের যদি খুব একটা সহজ কাজ নয় ব্যবসায় যুক্ত হওয়া। আপনি যেমনটা বলছিলেন যে কর্মসংস্থান এখন সেলফ এমপ্লয়মেন্টের সময় এসছে এবং সেটিকেই উৎসাহিত করা হচ্ছে, কিন্তু সুযোগ সুবিধাটা কিন্তু তেমন ভাবে দেওয়া হচ্ছে না। আমি প্রথমেই বলে নেই যে ব্যবসা বাণিজ্য কিংবা আপনি যে প্রফেশন যেটা যাবেন, কিন্তু বেসিক্যালি আপনার উপরে নির্ভর করে আপনি কোন দিকে যাবেন। ডক্টর সাইমা ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। উনি বলছেন যে এইগুলার কি ক্ষেত্র তৈরি করে দিচ্ছে কিনা বাজেটে। বাজেট 1 বছরের জন্য আসে, 5 ইয়ার প্ল্যান গুলো 5 বছরের দেশকে কোন দিকে যাবে তার দিকে একটা দিক নির্দেশনা থাকে, এবং বাজেটকে সেটাই অ্যালাইন করতে হয়। খেয়াল করে দেখতে হবে যে আমাদের এইবার বাজেটে আমরা কিন্তু এই সব দিকে কিন্তু টাচ করা হয়েছে, কিন্তু খুব ডিটেইলস কিন্তু একটা বাজেটে দেওয়া যায় না। বাট অ্যাজ উই মুভ অ্যালং, আমরা যারা চেম্বার অফ কমার্সে আছি, কিন্তু আপনারা যারা আছেন, যারা এডুকেশন ইউনিভার্সিটিতে আছেন, এই ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমি এই জয়েন্টলি কিন্তু আমরা সরকারের উপর একটা গাইডলাইন দিই। যে গাইডলাইনটা আমি দেখেছি সরকার কিন্তু আগের তুলনায় এখন অনেক বেশি সেনসিটিভ। দে ওয়ান্ট টু লিসেন টু আস, এবং তাদের ভিতরে কিন্তু ট্রেনিং হচ্ছে যে কি করে এইগুলোকে আরো একটু প্রাইভেট সেক্টরে দেওয়া যায়, কি করে জনগণের কাছে থ্রু প্রাইভেট সেক্টরে যাওয়া যায়। সমস্যা তো একটা এলডিসি কান্ট্রিতে থাকবেই, এবং আমরা রাস্তাঘাটের পাশে চাই সুন্দর সুন্দর ফুটপাথ, তারপরে চাই ওভারব্রিজ, অত কিছু চাই, কিন্তু পাবো কোথায়? দের ইজ এ লিমিটেশন অফ মানি। সেখানে মেগা প্রজেক্ট না করলে একেবারেই তো কাজ থেমে যাচ্ছিল। প্রাইভেট সেক্টরে সেই 22% থেকে কোথায় নেমে গেছে আমাদের ইনভেস্টমেন্ট। এখন কিন্তু মানির সংকট কোথায় দেখছেন আপনি? ব্যাংকে তারল্য আছে, ফরেন রিজার্ভ যথেষ্ট পরিমাণে আছে। না, আমি তো মানি সংকট বলিনি, আমি বলছি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যে পার্সেন্টেজটা থাকে সেটা 22-23 আমরা ছিলাম, সেটা অনেক নেমে গেছে। তার মানে এখন কত? অপরচুনিটি এখন 8-9-10 এর মধ্যে আছে। অনেক পেছনে। তো এখন এই জিনিসটা হচ্ছে কি, আমরা ব্যাংক থেকে নিতাম 14-15-16% টাকা, সেটাই 8-9-10 চলে আসছে। এবং এর কারণটাই হচ্ছে যে আমরা কিন্তু 2019 আগে পর্যন্ত যে বেসিক ইনভেস্টমেন্ট করার জন্য ছিল, জায়গা ছিল, গ্যাস ছিল, এগুলো কিন্তু শর্টেজ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এগুলোর উপরে একটা একটা করে ক্লিয়ার করে দিয়েছেন। ল্যান্ডের জন্য স্পেশাল ইকোনমিক জোন, গ্যাসের জন্য আপনার
এলএনজি গ্যাস নিয়ে এসে এটা কনভার্ট করে গ্যাসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপরে পাওয়ারে দেখেন, বিএনপির সময় আমরা 1 ঘন্টা পাওয়ার পেতাম, 1 ঘন্টা পেতাম না। এখন আমাদের পাওয়ার যায় না, জেনারেটর ব্যবসা বন্ধ হয়ে গেছে। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু এখন উই আর রেডি ফর দ্য নেক্সট মুভমেন্ট। আমি তো ফোরকাস্ট করেছিলাম যে 2021-এ আমরা হিউজ অ্যামাউন্ট অফ লোকাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট পাবো। বাট উই অল হ্যাভ টু রিয়েলাইজ যে এই সবগুলো থমকে গেছে কোভিডের জন্য। কোভিডটা আমাদের কারো ক্রিয়েশন না, এটা তো আমাদেরকে চাপিয়ে দিয়েছে, হঠাৎ করে চলে আসছে। এবং সরকার যে মাথা ঠান্ডা রেখে কোভিডের মধ্যে এত বড় পপুলেশনকে নিয়ে যে ফাইট করছেন, যুদ্ধ করছেন, আর আমরা সবাই একসাথে মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার হাত ধরে যে আমরা কাজ করে যাচ্ছি, তার গাইডেন্স, এটা কিন্তু আমাদের ফলপ্রসূ হচ্ছে। তো আমি যেটা বলার চেষ্টা করছি যে ইফ ইউ লুক এট দিস গভর্নমেন্ট, তারা সিম কার্ড কোথায় নামে আসছেন, প্রাইস কোথায় ছিল, ঠিক সেরকম ভাবে যদি আপনি ইনফ্লেশন দেখেন, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেখে নিয়েছেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু জনগণ কিন্তু আস্তে আস্তে অনেক বেনিফিট পাচ্ছে। ডক্টর সাইমারিতে আমি আসি, ওনার যে বক্তব্যটা, যে এমপ্লয়মেন্ট জেনারেশনটা কিভাবে করব তার একটা রোড ম্যাপ থাকা দরকার, শি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। যার জন্য স্কিল ডেভেলপমেন্টের উপরে ফান্ড দেওয়া হচ্ছে। আমরা যা চেম্বার অফ কমার্স আছে, আমাদের ইনকিউবেশন রুমস থাকে, সেখানে আমরা ওদেরকে ট্রেনিং দেওয়ার চেষ্টা করি। কিন্তু কে ব্যবসা করবেন এবং তারা কি কি ধরনের করবেন, দে হ্যাভ টু কাম ফরওয়ার্ড। প্রত্যেকটা জেলায় চেম্বার অফ কমার্স আছে, এবং যারা আগ্রহী ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস, তারা কিন্তু অনেকে এগিয়ে আসছে। এবং ইউল বি সারপ্রাইজ টু নো যে হোমনার গ্রামের ভিতরে দেখা গেল সেদিন ওই বার্গার এবং চাইনিজ দোকান খুলেছে। দিজ আর ডেভেলপমেন্টস উইচ মিনস যে গ্রামেও কিন্তু এখন শহরের কিছু কিছু টাচ চলে আসছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছিলেন যে গ্রাম হবে শহর, তার কিন্তু আলামত আস্তে আস্তে পাচ্ছে। এগুলো তো একদিনে হয় না, টাইম লাগে। বাট অল আই ক্যান টেল ইউ দ্যাট এবারে বাজেটটা খুব ডিফিকাল্ট টাইমে দেওয়া হয়েছে, এবং এবারে বাজেটে আমাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে হবে, প্রান্তিক যারা ব্যবসা আছেন তাদেরকেও এগিয়ে নিতে হবে। যার জন্য এবারে যে গত বছরে যে প্রণোদনা দেওয়া হয়েছিল ফর দি এসএমইস, এটা কিন্তু বেশিরভাগ দিতে পারা যায় নাই, কারণ তারা ব্যাংকের সাথে রিলেশনশিপ কম ছিল, আনলাইক দ্য বিগ বিজনেস পিপল। এবারে কিন্তু অল্টারনেটিভ মেথড খোঁজা হচ্ছে, এবং আন্ডারলাইন বটম লাইন যেটা হচ্ছে যে টাকা পৌঁছতে হবে তাদের কাছে, দে মাস্ট বি বেনিফিটেড। এবং এগ্রিকালচারের উপরে ইন্টারেস্ট, মনে করেন আমরা ক্রপ ফেল হলো, তার ইন্স্যুরেন্স, এইভাবে কিন্তু অনেক নতুন নতুন ইন্স্যুরেন্স আনা হচ্ছে, যাতে এই যে ঝুঁকি যেটা আছে, যেটা ডক্টর সাইমা বললেন, সেই ঝুঁকিটা কিন্তু কিছু এড়ানোর জন্য ইন্স্যুরেন্স স্কিম করা হচ্ছে, যেগুলো আগে ছিল না বাংলাদেশে। তো ব্যবসা মানেই ঝুঁকি, আর ঝুঁকি না থাকলে প্রফিট আসবে না। বাট ফর্চুনেটলি বাংলাদেশিরা, সব ব্যবসায়ীরা একটা বীরের মতো, তারা কিন্তু ফাইট করতে পারে, এবং যে কোনো পরিবেশে তারা কিন্তু এগিয়ে থাকে। তার রেজাল্টই হচ্ছে যে এই কোভিডের মধ্যেও আমাদের মাথা পিছু আয় বাড়লো, এবং আমাদের এক্সপোর্টও বাড়ছে। এবং আমরা এক্সপেক্ট করছি যে ইউএসএ এবং ইউকে কিংবা ইউরোপ, এরা কিন্তু করোনা ভাইরাস থেকে বেরিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে কিন্তু অক্টোবর নভেম্বর থেকে আমাদের গার্মেন্টস এবং অন্য এক্সপোর্ট আগের মতো বাড়তে থাকবে। তখন কিন্তু একদিকে আমাদের রেমিটেন্স, আরেকদিকে আমাদের এক্সপোর্টস, দুটা মিলিয়ে কিন্তু আমাদের কমফোর্টেবল পজিশন থাকবে। সরকার তখন আরো বেশি দিতে পারবেন যাদের রিকোয়ার্ড আছে, যে স্মল মিডিয়াম প্রান্তিক ব্যবসায়ী, ওমেন ইন বিজনেস, এদিকে আরো দিতে হবে। শি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। 70 থেকে 80% ব্যবসা যারা করেন তারা কিন্তু এই গ্রুপটাই। এবং একটা দেশের যদি মেরুদণ্ড বলতে হয়, তারা কিন্তু এই গ্রুপটাই, এবং সেইখানেই কিন্তু কর্মক্ষেত্র সবচেয়ে বেশি। তো আমি এটাই বলবো যে we should have a faith in the government, we should have confidence যে আমরাও দেখব কোন দিকে যাচ্ছে, আমরা আওয়াজ তুলব। এবং অবশ্যই যেমন কম্পিউটার উপরে ভ্যাট ট্যাক্স যেটা বাড়িয়েছে সেটা সরানো উচিত। অবশ্যই যদি এরকম আরো কিছু থাকে, আমার মনে হয় সেগুলো রিকনসিডার
করা উচিত বলে আমি মনে করি। মিস্টার আহমদ, আপনি আপনার বক্তব্যের সময় বলছিলেন যে বাংলাদেশ এলডিসি দেশ এবং বাংলাদেশ তো এলডিসি গ্রাজুয়েশন করছে এবং সেখানে যে উন্নয়নশীল দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ, তার জন্য যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য এই বাজেটে আসলে কোনো পরিকল্পনা আপনি দেখতে পেয়েছেন কিনা? এলডিসি থেকে আমরা উত্তরণ করব, সেটা 2026, সেটা আরো কন্টিনিউ করবো আরো 3 বছর। বাজেট হলো 1 বছরের, এবং তা হলো কোভিড থেকে আমাদেরকে বাঁচানো বাজেট। এবারে বাজেটে দেখবেন নতুন কোনো ট্যাক্স টুক্স দেয় নাই। কেন দেয় নাই? সরকার কিন্তু জানে যে আমি আহরণ বেশি করতে পারবো না, কোথায় করব? আমাদেরকে যদি বেশি ট্যাক্স দেই তাহলে এটা কিন্তু পাস অন হয়ে যাবে, যেভাবে ডাক্তার সানা বললেন, সব কিন্তু পাস অন হয়ে যায় টু দ্য বায়ার্স। এখন ইউনিভার্সিটির উপরে যেটা আমি মনে করি, এখানে যদি 15% তারা ভ্যাট দেয়, ইট মাস্ট নট বি পাসড অন টু দ্য স্টুডেন্টস। এই 15% ভ্যাট মাস্ট বি অ্যাবজর্বড বাই দি স্পন্সর্স। এটা খেয়াল রাখতে হবে, কারণ কিন্তু ডক্টর সাইমন তো যথার্থই বলেছেন যে শেষ পর্যন্ত ভোক্তার উপরেই সবটা গিয়ে পড়ে এবং এটিও স্বাভাবিকভাবেই স্টুডেন্টদের উপর গিয়ে পড়বে। শি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, আমরা তো সেটাই বলছি। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু এডুকেশনের ব্যাপারটা আছে, সরকার যদি এটাকে রিকনসিডার না করেন, আমার সাজেশন থাকবে যারা বড় বড় ইউনিভার্সিটি করেছেন প্রাইভেট সেক্টরে, তারা যাতে এই ভ্যাটটা অ্যাবজর্ব করেন, এমন করে তারা বেতন ধরেন যাতে এই টাকাটা তাদের যে বেতন দেন সেটা যাতে আগের লেভেলেই থাকে। এটা মানে বেতনটা হবে ইনক্লুশন অফ ভ্যাট, নট এক্সক্লুশন অফ ভ্যাট, এবং সেইভাবে তাদের করা উচিত। এটা দেশ, তাদের প্রফিট কিছু কমে যাবে, তাদের এক্সপ্যানশন কিছু কমে যাবে, কিন্তু যারা শিক্ষা নিচ্ছেন তাদের যাতে ব্যয়ভার না বাড়ে, এবং দেয়ার আর ওয়েজ টু ডু ইট। আমার এটাই রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে, প্রথম হচ্ছে যে সরিয়ে দেন। যদি ওনারা না সরাতে চান, তাহলে যারা স্পন্সর অফ দ্য বিগ ইউনিভার্সিটিস, তাদের কাছে আমার আবেদন থাকবে যে এই ভ্যাটটা আপনারা অ্যাবজর্ব করুন, আপনাদের বেতনটা ইনক্লুডিং অফ ভ্যাট করে দিয়েন। তাহলে আমাদের হাজার হাজার ছেলে মেয়েরা, যারা অনেকে আছে গরিব ঘর থেকে আসছে, যারা অনেক কষ্ট করে বেতনগুলো দিচ্ছেন, তারা কিন্তু আর এই কষ্টটা পাবেন না, এবং হোপফুলি তারা কোনো রকম প্রোটেস্ট করবেন না। ডক্টর সাইমন হক। জি, আমি এই শেষ কথার সাথে একেবারে একমত। এখানে আমার যেটা মনে হয়, আমাদের মধ্যে জিনিসটা একটু ভিন্ন আঙ্গিকে, মানে আমাদের যে উদ্দেশ্য সেটা নিয়ে আমার মনে হয় কোনো তর্ক বিতর্ক নেই, যেটা মতলব ভাই খুব রাইটলি পয়েন্টেড আউট। যেটা বিষয় আমার মনে হয় যেটা হওয়া দরকার, বা যেটা আমাদের খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, যে কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তি খাতের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা, এই দুটোর ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের যে প্রপার যে নীতিমালা, নীতি কৌশল, রেগুলেশন, মনিটরিং, পরিবেক্ষণ, এই জায়গাগুলোতে কিন্তু পার্থক্য রয়েছে। এবং তার ফলাফল স্বরূপ যেটা দেখা যায় যে সেটা হচ্ছে যে ছেলে মেয়েদের উপরে ট্যাক্সটা পড়ে যাওয়া, বা ভোক্তা হিসেবে আপনি দেখবেন যে আপনি বড় বড় হসপিটালে যেও এখন দেখবেন যে খুব কিছু কিছু রোগী যাদের দেখলে বোঝা যায় যে তারা একেবারে শেষ সম্বল বিক্রি করে ওই হসপিটালে চিকিৎসা নিতে এসছে। হ্যাঁ, তো এখন যে বিষয়গুলো জরুরি সেটা হচ্ছে বেতন আসলে কতটুকু ধার্য করা যাবে, পেশেন্টদের জন্য কি ধরনের প্রাইসিং করা যাবে, এই যে প্রাইস মেকানিজম বা রেগুলেশন, এই জিনিসটার ক্ষেত্রে আমার মনে হয় যে সেই ধরনের প্রপার মনিটরিং বা স্ট্রিক্ট এক ধরনের মনিটরিং এবং স্ট্রিক্ট ধরনের এক ধরনের নিয়ম নীতি থাকাটা ভীষণ জরুরি। কারণ আমাদের কিন্তু একটা যে বুঝতে হবে যে এই যে আপনি যদি সেইভাবে কোনো নিয়মের অধীনে যদি সেইভাবে অডিট, সেইভাবে মনিটরিং, এমন না যেটা হচ্ছে না, কিন্তু যখন যদি হয়ও, কিন্তু যে সমস্যাটা দেখা যায় যে এই বিষয়গুলো কিন্তু খুব একটা খুব হালকা ভাবে জিনিসগুলো রয়েছে, খুব খুব জোরের সাথে কিন্তু একটা মনিটরিং এর দরকার রয়েছে, যে আসলে বেতন বাড়ানোর বিষয়ে বেতনটা কতটুকু বাড়ানো যাবে, বা বেতনটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত। অর্থাৎ একজন কৃষকের ছেলে যে বেতনটা দিচ্ছে তার তুলনায় সে যে সেবাটা পাচ্ছে, শিক্ষার সেবা, সেই সেবাটা কি যুক্তিসঙ্গত? সুতরাং ওই জিনিসে সেই বেতনটা যৌক্তিক কিনা, সেই বিষয়গুলো থেকে, হ্যাঁ আমি জানি যে এই জিনিসটা করা খুব সহজ না, কিন্তু তারপরও আমাদের কিন্তু যখনই আমরা ব্যক্তি খাতের উপর এই বিষয়গুলো, এই শিক্ষা স্বাস্থ্যের মতো বিষয়গুলো ছেড়ে দিতে হচ্ছে, ছেড়ে দেওয়াটা দরকার। এবং ছেড়ে দেওয়ার বিষয়টা আমি নেতিবাচক কিছু বলছি না, অবশ্যই এটা প্রশংসনীয়, কারণ ব্যক্তি খাতেও উদ্যোগ তৈরি হোক, এবং আমাদের শুধুমাত্র সরকারি সব সেবা দিয়ে সবকিছু তো করা সম্ভব না,
কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো কিন্তু একটু নজরদারি থাকা দরকার, এবং সেখানে কিন্তু প্রপার রুলস এন্ড রেগুলেশনটা আমার মনে হয় যতটা থাকা দরকার, সেখানে কিন্তু সংস্কারের একটা বড় ধরনের সুযোগ আছে। আরেকটা জিনিস আমি একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের আলোচনার মধ্যে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি যে আমাদের উন্নয়নের লক্ষ্যমাত্রা গুলো যদি দেখে, আমাদের অন্য বক্তা যিনি যে কথাগুলো বলছেন উনি সঠিকভাবেই যেটা বলেছেন যে বাংলাদেশ বেশ কিছু জায়গায় কিন্তু বড় ধরনের ইতিবাচক পরিবর্তন সংগঠিত হয়েছে। তবে আমরা যদি দেখি যে আমাদের সামনের কিছু বেশ পথটা কিন্তু খুব বেশ বন্ধু। হ্যাঁ, একটা তো হচ্ছে করোনার কারণে আমাদের উন্নয়নের ক্ষেত্রে বা বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে আমি যদি একটা দুটো ছোট বিষয় বলি, মূলত আমি বলবো দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক পথ এগিয়ে এসেছি, অনেক পথ পার হয়ে এসেছি, কিন্তু করোনা কিন্তু একটা বড় ধাক্কা দিয়েছে। দ্বিতীয়ত আমাদের এলডিসি গ্রাজুয়েশনের বিষয় আছে। তৃতীয় হচ্ছে আমাদের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা হচ্ছে 2030-এ। তো এই সবগুলো জিনিস মাথায় রেখে এটা কিন্তু আসলে বেশ একটা বড় ধরনের কর্ম পরিকল্পনা। আমরা দেখেছি যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বেশ কিছু বিষয় উঠে এসেছে, কিন্তু এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু বড় ধরনের আমি মূলত যেটা মনে করি আমাদের টেকসই উন্নয়নের পরিকল্পনার যেটা রয়েছে, সেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রাটাকে মাথায় রেখে আমাদের আমাদের যেমন পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো সাজানোর দরকার আছে, যেটার কাজ কিছু কিছু হয়েছে, বেশ কিছু উল্লেখযোগ্য নীতির বিষয় রয়েছে যেগুলোকে আমি প্রশংসা করব। তবে যেটা বিষয় যে বাজেটের ক্ষেত্রেও আমাদের যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু বাজেট বললে এই বিষয়ে আমি একটু বলি যে আমরা সবসময় বলি যে বরাদ্দ কত দেওয়া হচ্ছে এবং বরাদ্দের পরে বাস্তবায়ন হচ্ছে কিনা। প্রথম বিষয় হচ্ছে বরাদ্দটা আমাদের অগ্রাধিকার ভিত্তিক জায়গায় হচ্ছে কিনা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যেটা বিষয় সেটা বাস্তবায়ন, এবং বাস্তবায়নের ক্ষেত্রে আমরা জানি যে বাস্তবায়নের ক্ষেত্রে স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ খাতে বাস্তবায়নের কি হাল। তৃতীয় হচ্ছে বরাদ্দটা যে দেওয়া হলো এবং বাস্তবায়ন বলতে আমরা কি বোঝাতে যাচ্ছি, টাকা খরচ আমরা কি শুধু সেটাই বলবো, সেটা আমাদের উন্নয়নের লক্ষ্যমাত্রার সাথে কতটা সংশ্লিষ্ট। আমরা যদি টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার কথা বলি, আমরা যদি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলোর কথা বলি, সেটার সাথে কতটা সংশ্লিষ্ট সেই হিসাবেও কিন্তু চিন্তা করবার দরকার রয়েছে। এটা আজকে একদিনে রাতারাতি হয়তো হবে না, কিন্তু এই ধরনের কিন্তু একটা পরিকল্পনার কথা বা রিফর্মের কথা, সংস্কারের কথা কিন্তু বাজেট বক্তৃতায় আসতেই পারে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যেটা খুব জরুরি, সেটা হচ্ছে আমরা যে প্রতি বছর যে কথাগুলো বলতে হয় যে হ্যাঁ বাস্তবায়ন হচ্ছে না বাজেটের, হ্যাঁ, তো এবং আমাদের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার সময়টা আগিয়ে আসছে, তখন আমাদের যে বিষয়গুলো একটু চিন্তা করার দরকার রয়েছে সেটা হচ্ছে যে আমাদের তো আসলে একটা প্রকৃত পরিবীক্ষণ এবং মূল্যায়নের দরকার। আইএমডি যে পরিবীক্ষণ মূল্যায়ন করে সেটা না, আমরা যদি আমাদের বাজেটে দেখি একটা বড় অংশ চলে যায় পরিচালন ব্যয় হিসেবে, তারপরে আমরা আমাদের খাত ভিত্তিক অগ্রাধিকার একটা বড় অগ্রাধিকার পাই হচ্ছে জনপ্রশাসন। আমি বলবো না যে জনপ্রশাসন থেকে আমরা কোনো সুবিধা পাচ্ছি না, দরকার আছে, কিন্তু আমরা তো কথা বলছি একটা অগ্রাধিকার নেই। হ্যাঁ, দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এরপরে আমাদের হচ্ছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি। সেই বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রেই টাকা খরচ করতে পারা যায় না এবং তারপরে এডিপি কাটছাট করা হয়। সুতরাং এই সমস্ত কিছুকে যদি আমরা বিবেচনা করি, আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে আমাদের টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রার আমরা কথা বলছি, আমরা যে কোভিড এর কারণে আমাদের যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যে অগ্রগতি, বিশেষ করে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে আমাদের অগ্রগতি, এটা কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে। নতুন দরিদ্র যারা তৈরি হয়েছে, যারা একেবারে দরিদ্র সীমার কাছাকাছি অবস্থায় ছিল, এই কোভিড এর শকের কারণে তারা দরিদ্র সীমার নিচে চলে গেছে, তাদেরকে কেন্দ্র করে আমাদের এই যে পরিবর্তনটা হয়েছে, নেতিবাচক একটা পরিবর্তন কোভিড এর যে অভিঘাত, এটাকে রিভার্স করবার জন্য এক বড় ধরনের কিন্তু কর্ম পরিকল্পনা এবং বড় ধরনের বরাদ্দটার দরকার ছিল। ছোট ছোট বেশ কিছু কাজ হয়েছে যেগুলোকে আমি অবশ্যই প্রশংসা দিচ্ছি, এবং আমি এটাও বলছি যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বেড়েছে এবং সামাজিক নিরাপত্তা খাতের কিন্তু আওতা বেড়েছে, সেটা অবশ্যই আমি বলবো যে এটা এটা প্রশংসার দাবিদার সরকার। কিন্তু এখানে আমাদের একটা বিষয় সেটা হচ্ছে নতুন দরিদ্রদের বিষয়টা, শহরাঞ্চলের দরিদ্রদের বিষয়টা,
এবং আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমাদের কিন্তু জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল একটা রয়েছে। সেই জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল যদি আপনি কোনোদিন উল্টিয়ে দেখেন, তখন দেখবেন এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুবই জনবান্ধব বেশ কিছু কিন্তু কৌশলের কথা বলা হয়েছে। আমরা যদি সেটার সাথে সংশ্লিষ্টতা করে আমরা যদি আমাদের সামাজিক নিরাপত্তার যে বরাদ্দগুলো সেটাকে যদি অ্যালাইন করতে পারি এবং সেটার দিকে যদি, সেটা ধাপে যদি বাজেটে কিছু ইঙ্গিত থাকতো, কিছু সেদিকে যাওয়ার যদি প্রচেষ্টা থাকতো, সেটা আমাদের একটা প্রত্যাশা ছিল। মিস্টার মাতলুব আহমেদ, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, সো ফাইনাল রাউন্ড। আমি একটু বাস্তবায়নের দিকে কথা বলবো। আমি দেখতে পেয়েছি যে এবারেও খরচ অনেকগুলো করা যায় নাই, স্পেশালি স্বাস্থ্য খাতে করা যায়নি এবং অন্যান্য ডেভেলপমেন্টও করা যায় নাই, এবং বহু টাকা আমাদের নষ্ট হয়ে যায় এভাবে। এবং শুধু নষ্ট না, যেহেতু জুন মাস চলে আসে তড়িঘড়ি করে তারা কাজগুলো শেষ করে, কাজে কোয়ালিটিও সেভাবে আসে না। সেজন্য আমি চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাবো যে প্রসেসটা আরো ইজি করতে হবে, যাতে অল দ্য টেন্ডারিং প্রসেস শুড ফিনিশ ইন 3 months আফটার দ্য বাজেট, এবং ডিসেম্বরের মধ্যে কাজগুলো শুরু করতে হবে, তাহলে কিন্তু জুনের মধ্যে শেষ হবে। এখন যদি দেখা যায় যে ডিসেম্বরে গিয়ে ওই সংস্থা টাকা পায়, তারপর প্রসেস করে, তাহলে মার্চে গিয়ে শেষ হয়, তখন কাজ শুরু করে, তখন বৃষ্টি চলে আসে, কাজ মান ভালো হয় না। তো আমার রিকোয়েস্ট থাকবে যে যদি এটা আমরা 3 মাসের মধ্যে টেন্ডারিং প্রসেস শেষ করতে পারে কম্পালসারিলি, তাহলে কিন্তু কাজগুলো ভালো হবে এবং টাকাগুলো ব্যবহার হবে। আর লাস্টলি বলবো, যদি ডিসেম্বরে একটা রিভিউ মিটিং করে দেখা যায় যে অনেকে ব্যবহার করতে পারছে না, তো সেই টাকাগুলো যাদের লাগবে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া উচিত। ডোন্ট ওয়েস্ট দ্য মানি। আমি অনেকগুলো গভর্নমেন্ট কমিটিতে ছিলাম আগে, তো সেখানে আমি দেখেছিলাম যে এটা বেশ সমস্যা হয়ে যায়। তো আমি এইখানে আমি ডাক্তার সাইমার সাথে অ্যাবসলিউটলি এগ্রি করি দ্যাট কেন টাকা ফেরত যাবে, ওয়াই এটা শেষ হবে না কেন, কাজ টাকাটা ব্যবহার হবে না কেন? আজকে হেলথের এত বড় সেক্টর, আজকে আমরা সবাই কত টেনশনের মধ্যে আছি হেলথ নিয়ে, সেখানেও যে টাকা পুরোটা ব্যবহার না হয় তখন কিন্তু খারাপ লাগে আমাদের কাছে। আর যেটা আমি বলবো যে যেহেতু বাজেটের উপরে আমাদের আজকে ডিসকাশনটা, আমার কাছে মনে হয় যদি বাজেটকে আমরা অ্যানালাইজ করে যদি এই পরিবেশের মধ্যে এক কথায় বলতে হয় যে বাজেটটা কেমন হয়েছে, তাই বলবো চমৎকার। এবং এই চমৎকার শব্দ দিয়ে আপনি শেষ করছেন। ডক্টর সাইমা হক। জি, দ্রুত যদি বলতে হয় তাহলে একটা বিষয় হচ্ছে যে কয়েকটা মোটা দাগে কথা বলতে, একটা হচ্ছে পরিবীক্ষণ এবং মূল্যায়ন বাজেটের, এবং সেটা সংশ্লিষ্ট যে পরিবীক্ষণ এবং মূল্যায়নের ক্ষেত্রে মন্ত্রণালয় ভিত্তিক পরিবীক্ষণ এবং মূল্যায়ন, যে কোনো কারণে যদি প্রকল্প শেষ না হয় সেটার সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা। কথাটা খুব শক্ত শোনাচ্ছে, কিন্তু এই বিষয়টা আমার মনে হয় জরুরি হয়ে দাঁড়িয়েছে আমাদের। তাহলে আর আমাদের প্রতি বছর কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হয় না, এবং সরকারেও কিন্তু আসলে তার উন্নয়ন পরিকল্পনা থেকে পিছিয়ে যায়। দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে কোভিড এর বাস্তবতাকে চিন্তা করে মানুষ কাজ হারিয়েছে, মানুষ দেখা গেছে যে অনেক মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছেন, অনেকে দেখা গেছে পেশা পরিবর্তন করেছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানুষ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এটা অবশ্যই একটা ইতিবাচক দিক। এটা আমি বলবো যে আমাদের বাংলাদেশের মানুষ যে ঘুরে দাঁড়িয়েছে, এটা একটা অবশ্যই ইতিবাচক দিক। কিন্তু তারপরে এখন আমরা বর্তমানে কিন্তু আরেকটা ক্রাইসিস মোমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এই অবস্থায় সরকারের দিক থেকে প্রণোদনা প্যাকেজগুলো যে বাস্তবায়ন যে কিছু কিছু ক্ষেত্রে হয়নি, বা খুব বাস্তবায়নের গতি খুব স্লথ। কেন স্লথ? আমরা মনে হয় আমরা বেশ কিছুদিনই আমরা সবাই এই বিষয় নিয়ে মোটামুটি কথাবার্তা বলেছি। সেই সমস্যাগুলো সমাধান করা, নতুন করে কাদের কাদেরকে প্রণোদনা প্যাকেজের মধ্যে আনতে হবে সেই বিষয়গুলো দেখা, অনেকে কিন্তু বাদ পড়ে গেছে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অনেকে রয়েছেন যে যেমন ধরুন প্রবাসী যারা ফেরত চলে এসেছেন, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটাকে আমার মনে হয় যে যতটা জোরের সঙ্গে চিন্তা করার দরকার ছিল ততটা জোরের সঙ্গে চিন্তা করা নেই, এদিকে একটু নজর দেওয়াটা জরুরি। আরেকটা বিষয় যেটা জরুরি সেটা হচ্ছে আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে একসঙ্গে সবকিছু হয়তো
হবে না, কিন্তু আমাদের কর খাতের ক্ষেত্রে হ্যাঁ এখানে এবছর কর ছাড় দেওয়া হয়েছে ব্যবসাগুলো যাতে একটু ভালো করতে পারে, সেটা আমি অবশ্যই ইতিবাচক দিক দিয়ে আমি চিন্তা করব। তবে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে ক্ষুদ্র এবং মাঝারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমার মনে একটু ভিন্নধর্মী চিন্তাটা করা জরুরি ছিল এবং সেটা একটা প্রত্যাশা ছিল। আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে খুব জরুরি যেটা, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা চিন্তা করবার দরকার রয়েছে যে কোভিড বাস্তবতাকে নিয়ে আমাদের যে উন্নয়নের লক্ষ্যমাত্রা, আমাদের যে এক ধরনের একটা হোঁচট খেলা, সেগুলোকে আমরা কিভাবে আসলে রেকটিফাই করব, সেগুলোকে কিভাবে আমরা ঘুরে দাঁড়াবো, কিভাবে, সেক্ষেত্রে সরকারের দিক থেকে কিন্তু বড় ধরনের সাপোর্ট দরকার। রিফর্মের বিষয়ে সবার শেষ কথা বলতে গেলে যদি বলতে হয় সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে, ব্যাংকিং খাতে সমস্যাগুলো রয়েছে, কর কাঠামোতে বিভিন্ন বিষয়গুলো রয়েছে, সেই জিনিসগুলো এবং স্বাস্থ্য খাত তো অবশ্যই, সেই বিষয়গুলোকে কিন্তু জোর দেওয়া দরকার। সংস্কারের বিষয়ে কিন্তু বাজেট বক্তৃতা একটা অংশ থাকে। আমরা আশা করব যে এই জায়গাটায় যেন জোরটা দেওয়া হয় এবং এই জায়গাটায় পরবর্তীতে অন্তত উন্নয়ন পরিকল্পনাগুলোর মধ্যে এই জায়গাটায় যেন জোর দেওয়া হয়। এবং যে আমরা কর কাঠামো সংস্কারের কথা বললাম, কর কাঠামোর ক্ষেত্রে কিন্তু ধনী দরিদ্রের যে বৈষম্য কোভিড কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে, সেই জি, জিনিসটাকে কমানোর জন্য আমরা কি করব সেই বিষয়ে কিন্তু দিক নির্দেশনা। মিস্টার আহমদ কিছু যোগ করতে চান 30 সেকেন্ডসে? ওয়েল, আমি এটা বলবো যে বাজেট তো 1 বছরের জন্য, এবং সেখানে অতি দরিদ্র যারা হয়েছে বা নতুন দরিদ্র যারা হয়েছে, অবশ্যই আমার মনে হয় এই যে কিছু টাইম রয়েছে এই রিভিশন করার জন্য, সেখানে অবশ্যই তাদেরকে কিভাবে সম্পৃক্ত করা হয়েছে এটা কিন্তু সরকার ক্লিয়ার করে দেবেন। আই এম হ্যাপি উইথ দ্য বাজেট। আমি মনে করি এই বাজেটে দেশের আপামর জনসাধারণ উপকৃত হবে, দেশে ব্যবসা বাণিজ্য বাড়তে থাকবে, এবং প্রান্তিক যারা আছেন, যারা কষ্টে ছিলেন, তারাও তার কষ্ট থেকে এবার রেহাই পাবেন বলে মনে করি। অনেক ধন্যবাদ মিস্টার মাতলুব আহমদ এবং ডক্টর সাইমা হক বিদিশ আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে। মিস্টার মাতলুব আহমদ বলছিলেন বাজেট ব্যবসা বান্ধব এবং তিনি যথেষ্ট পরিমাণে, এটি এক কথায় তিনি বলেছেন, এক শব্দে বলেছেন, চমৎকার বাজেট এবং হ্যাপি এবং ব্যবসা বান্ধব। সেটি প্রয়োজন ছিল যে ডক্টর সাইমা হক বিদিশও বলছেন যে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ব্যবসা বান্ধব বাজেট হওয়াটা প্রয়োজন ছিল। কিন্তু এখানে ব্যবসা বান্ধব হতে গেলেও মানে হলেও এখানে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সঙ্গে যারা যুক্ত বা ব্যবসার সঙ্গে যুক্ত তারা খুব সুবিধা বেশি পাচ্ছেন না, সেটিও স্মরণ করিয়ে দিয়েছেন। এই বাজেটটি শিক্ষা এবং স্বাস্থ্য বান্ধব নয়, সে কথা আলোচনার মধ্যে এসে। শিক্ষার ক্ষেত্রে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে কর আরোপ করা হয়েছে, দুজনেই মনে করেন যে সেই করটা আসলে এই মুহূর্তে সমীচীন নয়, থাকা প্রয়োজন নেই। এবং এটিকে ডক্টর সাইমা হক চলতি বছরের যে বাজেট আছে সেই বাজেটের একটা ধারাবাহিকতা তিনি বলছিলেন, এবং বাজেটে দর্শনে তেমন কোনো পরিবর্তন হয়নি সেটিও তিনি বলছিলেন। এবং তিনি বলছিলেন যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যথেষ্ট পরিমাণে ফারাক আছে। স্বাস্থ্যের প্রসঙ্গে বলতে গিয়ে মিস্টার মাতলুব আহমদ বলছেন যে যত দ্রুত সম্ভব শিক্ষার কথা স্মরণ করে তিনি বলছিলেন শিক্ষার্থীদের ভ্যাকসিনেশনের আওতার মধ্যে আনতে হবে। সংস্কারের প্রয়োজনীয়তার কথা দুজনই বলেছেন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো দরকার, সুশাসন নিশ্চিত করা দরকার, সেগুলো আলোচনার মধ্যে এসছে। ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ডিভাইডটাও প্রকট, সেটি ডক্টর সাইমা হকের কথায় স্পষ্ট হয়ে উঠেছে এবং সেটি তিনি নানাভাবে তুলে ধরবার চেষ্টা করেছেন। ব্যবসা সহজীকরণ করা উচিত, এটির সুযোগ দেওয়া উচিত, সেটি বারবার বলছিলেন। এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুধু করটাই যথেষ্ট না, কর কমিয়ে দিলে হবে না, সেটিকে আরও সহজীকরণ করতে হবে। শিক্ষা স্বাস্থ্য খাতে মনিটর এবং করা পর্যবেক্ষণ পরিবীক্ষণ সেগুলো খুবই জরুরি। এর মধ্যে অনেক ফাঁকফোকর রয়েছে, যেমন বাজেটের মন্ত্রণালয় ভিত্তিক পরিবীক্ষণ এবং মূল্যায়নের কথা দরকার, সেটি বলেছেন। অর্থ ব্যয়ের সক্ষমতা এবং গুণগত মান বৃদ্ধি করবার কথা বলেছেন। শহরে যে নতুন দরিদ্র তৈরি হয়েছে, দারিদ্র্য সীমার নিচে যারা নেমে গেছেন, যারা কাজ হারিয়েছেন, তাদের দিকে আসলে মনোযোগটা সেই অর্থে বাজেটে দেওয়া হয়নি, সেটি দেওয়া দরকার বলে দু অতিথি একমত। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।